দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ আর এক্সট্রা দেখছেন সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। আমি আশিকুর রহমান অপু আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার স্যার, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা অনেক কিছু শুনতে চাবো। প্রথমে আপনি দীর্ঘদিন কাজ করেন সুশাসনের জন্য। আমরা হচ্ছে শিরোনামটা রেখেছি সুশাসন, একটা পরিবর্তন, একটা সংস্কারের আলোচনা পুরো দেশ জুড়ে। তার মধ্যে নিশ্চিতভাবে সবার দাবি থাকবে সুশাসন। আমরা একটু বেসিক জায়গা থেকে শুনতে চাই যে প্রথম শর্ত কি সুশাসন নিশ্চিত করার? যে সুশাসনের মোটা দাগে বলতে গেলে গণতান্ত্রিক শাসন। তো গণতান্ত্রিক শাসনে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, যেমন একটা গুরুত্বপূর্ণ বলতে পারি আইনের শাসন। আচ্ছা, তাহলে আইনের শাসন হচ্ছে প্রথম বা গুরুত্বপূর্ণ ধাপ। আমরা একটু যদি বিস্তারিত শুনতে চাই যে আমাদের দেশের যে অভ্যেস, যে প্র্যাকটিস, তাতে আইনের শাসন প্রতিষ্ঠার বাধাগুলো কোথায় কোথায়? আইনের শাসন প্রতিষ্ঠার অনেকগুলো বাধা। যে একটা বাধা তো হলো আমাদের যে রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে, এই রাষ্ট্র কাঠামোতে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার সুযোগ সৃষ্টি হয়। তো ক্ষমতার কতগুলো বৈশিষ্ট্য থাকে। একটা হলো ক্ষমতা যেখানে সেখানে ক্ষমতা কুক্ষিগত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। তো এই ক্ষমতা কুক্ষিগত, ক্ষমতার অপব্যবহার যখন হয় তখন কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না, মানুষের অনেকগুলো অধিকার লঙ্ঘিত হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়। তারপরে মানুষের এই যে অংশগ্রহণ, রাষ্ট্র পরিচালনায় মানুষের অংশগ্রহণ ব্যাহত হয়। তারপরে স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি নিশ্চিত হয় না। তো এগুলো মোটা দাগে সুশাসনের উপাদান। তো আমরা এই যে তো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কান টানলে যেমন মাথা আসে, ঠিক একটি অধিকার হরণ হলে অন্য অধিকারও ওই যে ব্যাহত হয়। যেমন আমাদের ভোটাধিকার যদি হরণ হয় তাহলে কিন্তু ভোটাধিকার হরণ মানে ভোটাধিকার হরণ করে যারা ক্ষমতায় আসলো, যারা জনগণের সম্মতির ব্যতিরেকে ক্ষমতায় আসলো, তাদের কিন্তু লেজিটিমেসি থাকে না। জনগণের সমর্থন হয়তো সমর্থন থাকতে পারে, কিন্তু সেই পর্যায়ে থাকে না যে যার ফলে তারা নির্বাচন নিয়ে খেলতে হইল। তো তখন তারা বিভিন্ন রকমের কারসাজি করে এবং বিভিন্ন রকমের অন্যায় আচরণ করে, এবং যেগুলো সুশাসনের, গণতান্ত্রিক শাসন তথা সুশাসনের পরিপন্থী। তো এগুলো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্যার, আমরা যখনই এই আলোচনাগুলোতে আসি তখন একটা জায়গায় এসে আমরা আটকে যাই, হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিটাকে ঠিক করা। কিন্তু এটা আসলে আমার একটা সবসময় প্রশ্ন ছিল, কীভাবে ঠিক হবে? এটা তো এমন জিনিসটা যে আমরা ট্যাবলেট খাওয়াই দিতে পারি কিংবা সালসা খাওয়াই দিতে পারি। এগুলো হলো কতগুলো সংস্কৃত মূল্যবোধ। তো এই মূল্যবোধটা একদিকে পারিপার্শ্বিক অবস্থার দ্বারা এই মূল্যবোধটা সৃষ্টি হয়, কিন্তু আবার যে পারিপার্শ্বিক অবস্থা ইতিবাচক সহায়ক হলেও অনেক ক্ষেত্রে ব্যক্তির কতগুলো বৈশিষ্ট্য তার জন্য এটা ব্যাহত হয়। যেমন এবং এই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির জন্য এর জন্য কতগুলো উপাদান দরকার। যে এই জন্য কতগুলো, যেমন আইন কানুন বিধিবিধান দরকার। আইন কানুন বিধি ওই যে ইংরেজিতে বলতে গেলে গার্ড রেল সৃষ্টি করে, কি করা যাবে কি করা যাবে না, এবং তার একটা সীমা নির্ধারণ করে দেয়। এবং এই সীমাগুলো যাতে মেনে চলে তার জন্য কতগুলো প্রতিষ্ঠান থাকে। প্রতিষ্ঠান সেগুলোকে নিশ্চিত করে যে যেই ব্যক্তি ওই আইন কানুন বিধিবিধান মানবে না তাকে তার শাস্তির ব্যবস্থা করে। শাস্তি যখন হয় তখন মানুষ সাধারণত আইন কানুন বিধিবিধান মানতে আগ্রহী হয়। তো কিন্তু আবার ব্যক্তি এই সব কিছু অগ্রাহ্য করতে পারে এবং সব কিছু অগ্রাহ্য করে ব্যক্তির ইচ্ছা মাফিক কার্যক্রম
হ্যাঁ, এবং এই যে আমাদের তো একসময়ে আমাদের যেই প্রতিষ্ঠানগুলো ছিল, আইন কানুন ছিল, রীতিনীতি পদ্ধতি, এগুলো মোটামুটি গ্রহণযোগ্য ছিল। আমাদের সংবিধানে একটা ত্রুটি আছে, ভয়াবহ ত্রুটি আছে। সংবিধানটা রচিত হয়েছিল বস্তুত এক ব্যক্তিকে ওই যে সামনে রেখে, বঙ্গবন্ধুকে সামনে রেখে, ৭২-এর সংবিধান। বঙ্গবন্ধুরকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। এরপরে আবার আরও ত্রুটি সৃষ্টি করা হয়েছে যখন আমাদের ওই যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে যখন পার্লামেন্টারি পদ্ধতিতে আসে, তখন রাষ্ট্রপতির যে সকল ক্ষমতা সেগুলো প্রধানমন্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই আমাদের ওই যে প্রধানমন্ত্রী শাসিত, মানে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তো এই ক্ষমতার, আমি যেটা বলেছি আগে, ক্ষমতা মানে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কুক্ষিগত হওয়া, এবং এটা করতে গিয়ে সুশাসন ব্যাহত হয়, গণতান্ত্রিক শাসন আর চর্চা হয় না, সুযোগ থাকে অবহারে। তাহলে কি স্যার আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুটো পদে একটা ভারসাম্য আনা, এটা প্রথম পদক্ষেপ হওয়া উচিত? অবশ্যই আমাদের যদি সুশাসন প্রতিষ্ঠিত করতে হয়, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অনেকগুলো কাজ আমাদের করতে হবে। প্রথমত আমি আরও সুস্পষ্টভাবে বলি যে সুশাসন মানে কি, একটা সরকার আর দুটো নির্বাচনের মাধ্যমে যে একটা সরকার থাকে ৫ বছরের, এই সরকার কি করবে না করবে তার উপর নির্ভর করবে সুশাসন। ওই যে আমি যেটা বলছি, আইনের শাসন, মানবাধিকার নিশ্চিত করা, তারপরে স্বচ্ছতা জবাবদিহিতার চর্চা করা, সমতা ন্যায়পরায়ণতা নিশ্চিত করা, মানুষের কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত করা, এগুলোর উপর সুশাসন নির্ভর করে। তো এখন এই দুই নির্বাচনের মাধ্যমে সরকার সদাচরণ করবে কিনা তা নির্ভর করবে, আমি আগেই বলেছি, কতগুলো প্রতিষ্ঠানের উপর, আইন কানুনের উপর, এবং এগুলোর উপর, এগুলোর প্রয়োগের উপর। এবং প্রয়োগটা বহুলাংশে যারা ক্ষমতায় থাকবে তাদের উপর নির্ভর করে। যে আমাদের যেটা হয়েছে দুর্ভাগ্যবশত, আমাদের এগুলো মোটামুটি খারাপ ছিল না। আমাদের সংবিধানের ত্রুটি ছিল, আইন কানুন মোটামুটি গ্রহণযোগ্য ছিল, আমাদের যেমন কতগুলো প্রতিষ্ঠান বেশ কার্যকর ছিল, যেমন আদালত, আমাদের উচ্চ আদালত মোটামুটি কার্যকর ছিল। তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থাও অত খারাপ ছিল না। তারপরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ওটাও অত খারাপ ছিল না। আমাদের যেমন সেনাবাহিনী, সেখানেও নিরপেক্ষতা বহুলাংশে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তিনি এগুলোর অপব্যবহার করেছেন, এই ক্ষমতার অপব্যবহার করে এই একটা কাজ করেছেন, যেটা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় করে ফেলেছেন সব জায়গায়। যে আমাদের আদালতে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসন তো দলীয় ছাড়া কেউ আর গত ১০-১৫ বছরে কেউ আর প্রশাসন নিয়োগ পায়নি। ঠিক তেমনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও হয় উৎকোচের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, না হয় দলীয় পরিচিতির মাধ্যমে নিয়োগ পেয়েছে। তো এই দলীয়করণ একটা ওই যে বিরাট সমস্যা ছিল। এবং এই দলীয়করণের ফলে যেটা হয়েছে, তারা ব্যক্তির প্রতি অনুগত, দলের প্রতি অনুগত, তারা প্রজাতন্ত্রের কর্মচারী, সেই জিনিসটা তারা ভুলেই গিয়েছে। এবং ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার প্রেক্ষিতে তারা দায়িত্ব পালন করেছে, যার জন্য মার্শাল আমরা জাতি হিসেবে দিয়েছি। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন, যখন দেশান্তরিত হলেন, তখন কিন্তু পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই বাহিনীটাই ভেঙে গিয়েছে, ডিসইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে। প্রশাসনও, যদিও প্রশাসন অত খারাপ অবস্থায় ছিল না, প্রশাসন ব্যাপক দলীয়করণ হয়েছে, কিন্তু প্রশাসন ওই যে পুলিশ বাহিনী যেটা যত অপকর্ম করেছে, এবং যে অপকর্মগুলো দৃশ্যমান ছিল এবং ভয়ানক অপকর্ম, মানুষ হত্যা, তাই তাদের ভয় বেশি ছিল, তাই পালিয়ে গিয়েছে অনেকে। আর অনেকে
গা ঢাকা দিয়েছে, অনেকে ওই যে দেশ ছেড়েছে, অনেকে গা ঢাকা দিয়েছে। তো এই যে দলীয়করণ একটা বড় সমস্যা। আর আরেকটা যেটা হয়েছে যে আমাদের এইসব প্রতিষ্ঠানগুলোতে শুধু দলীয় ব্যক্তিই নয়, অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যে এবং যোগ্য ব্যক্তিরা এইসব প্রতিষ্ঠান থেকে হ্যাঁ ওদেরকে বিতাড়িত করা হয়েছে। মেধাশূন্যতা, চরম মেধাশূন্যতা দেখা দিয়েছে এইসব প্রতিষ্ঠানে। এবং এইসব প্রতিষ্ঠানে যে সকল দলীয় ব্যক্তিরা এবং মেধাশূন্য ব্যক্তিরা, তারা যে পরস্পরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, যে যিনি ক্ষমতা আনুগত্যের লেভেল, হ্যাঁ আনুগত্য প্রদর্শনের জন্য তো অনেক কিছু করেছে তারা অতি উৎসাহী হয়ে, তো এই সরকারের প্রধান ব্যক্তিকে তারা খুশি করার জন্য। তো এইসবের ফলেই আমাদের সুশাসন ব্যাহত হয়েছে। আমরা একটা ভয়ানক ওই যে কি বলে অকার্যকর ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, চরম দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, মানুষের এমন ব্যবস্থা যেখানে মানুষের অধিকার চরমভাবে অপদলিত হয়েছে, ভোটাধিকার থেকে শুরু করে অন্যান্য নাগরিক অধিকার। তো এগুলো ওই যে একদিনে হয় নাই, অনেক দিন ধরে এটা চলছে এবং এটা চরম পর্যায়ে পৌঁছেছে। এবং প্রতিষ্ঠানগুলো দিন দিন ওই যে চরমভাবে অধপতনে গিয়েছে এবং এমন পর্যায়ে এসছে যে আমি নিজেও বলেছি এইভাবে চলতে পারে না, এইভাবে অসম্ভব। প্রধান চ্যালেঞ্জটা তাহলে স্যার দেখছি যে একচ্ছত্র ক্ষমতা একজনের হাতে, এটা যাওয়া ঠেকাতে হবে। হ্যাঁ, একচ্ছত্র যাওয়া ক্ষমতা ঠেকাতে হবে এবং ওই গার্ড রেলগুলো সৃষ্টি করতে হবে। এবং গার্ড রেলগুলো সৃষ্টি করলে এই যেমন দুর্নীতি দমন কমিশন, কেউ দুর্নীতি করলে তার বিচার হবে, ওটা হলো গার্ড রেল। ওই যে আমরা সিঁড়ির মধ্যে গার্ড রেল দেই, ওই রকম ঠিক ওর কাজের এরিয়া। হ্যাঁ কাজের এরিয়া। এবং ওই যে ওর বাইরে গেলেই একটা তার পরিণতি আছে, কনসিকুয়েন্স, ইংরেজিতে বলে কনসিকুয়েন্স আছে, মাসুল দিতে হবে। স্যার এই যে আপনি ভয়াবহ দলীয়করণের কথা বললেন, এইটার শুরুটা কিন্তু নিয়োগের ক্ষমতা, ফলে যার হাতে নিয়োগের ক্ষমতা তিনি যদি অসৎ হন তখন তিনি দলীয়করণ করে ফেলবেন। এইখানে একটা যদি সমতা বা নিরপেক্ষ কিছু আনতে হয়, এই প্রক্রিয়াটা কী হবে তাহলে? এই দলীয়করণের ব্যাপারে একটা কথা আমি যুক্ত করতে চাই, যে আওয়ামী লীগ ক্ষমতা এসছে 2009 সালে, 2008 সালের ডিসেম্বর, আমার মনে হয় 29 তারিখের নির্বাচনের মাধ্যমে। তখন কিন্তু তারা একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। নির্বাচনী ইশতেহার ছিল দিন বদলের সনদ, দিন বদল করে ফেলে, সব কিছু পরিবর্তন করে ফেলবে এবং তারা দুর্নীতি দুর্বৃত্তায়নের মূলোৎপাটন করবে, সম্পদের হিসাব দিবে, তারপরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবে ইত্যাদি, সবগুলো সংস্কার করবে। এবং দুটো আরও সুস্পষ্ট ইঙ্গিত করেছিল, তারা প্রশাসনের দলীয়করণ করবে না, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয়করণ করবে না, সুস্পষ্টভাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোনোটাই রক্ষা করেনি। এবং তো এই দলীয়করণের ফলেই কিন্তু ধরেন এইবার যে প্রলয়ঙ্করী পরিবর্তন হলো, যে হ্যাঁ গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং এর ফলে যে সব কিছু ভেঙে গেল, প্রায় সব কিছু অকার্যকর হয়ে গেল, আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে লোকজন পালিয়ে গেল, আমাদের জাস্টিসটা পদত্যাগ করতে হলো, কাঠামোটা হ্যাঁ বাতিল হয়ে গেল। এবং এই জন্যই কিন্তু এই যে ঘটনা বলি, 5 তারিখের ঘটনা বলি, প্রধানমন্ত্রী পদত্যাগের পরে এবং তিনি দেশান্তরিত হওয়ার পরে এই যে কিছু যে বিশৃঙ্খলা হয়েছে, সহিংসতা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, এগুলোর একটা বড় কারণ হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ অনুপস্থিতি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি উপস্থিত থাকতো মাঠে, তাহলে কিন্তু বহুলাংশে এগুলো ঠেকানো যেত। এবং এগুলো মানুষ অতি উৎসাহী হয়ে, অতি যে আবেগের বশবর্তী হয়ে এই উদযাপন করতে গিয়ে অনেকে করেছে, আবার অনেকে
তাদের ব্যক্তিগত শত্রুতার খাতিরে করেছে, আবার কিছু কিছু রাজনৈতিক কারণে করেছে। তো এগুলো যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতো, অর্থাৎ আমাদের বাহিনীরা যদি অটুট থাকতো এবং মাঠে থাকতো, তাহলে কিন্তু এটা বহুলাংশে এড়ানো যেত। স্যার, আমার প্রশ্নটা ছিল নিয়োগের প্রক্রিয়াটা। ধরেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ, আমরা দেখছি বিচারক নিয়োগের ক্ষমতা, এমনকি উচ্চ আদালতে, সেগুলো এখনও বিতর্কিত এবং প্রত্যেকটা নিয়োগ নিয়েই আলোচনা বিতর্ক তৈরি হচ্ছে। ওই যে এই সরকার এই অবস্থায় এসছে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ এই যে আপনি নিয়োগের কথা বললেন, বিচারপতি নিয়োগের জন্য একটা আইন করা হয়েছিল। বিচারপতি নিয়োগের জন্য একটা আইন করা হয়েছিল 2000 ওই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, 2008-এ। তো এই নিয়োগ আইনটা কতগুলো পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে কতগুলো মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, স্বচ্ছতার ভিত্তিতে। কিন্তু ওই নিয়োগ আইনটা তারা কিন্তু সংশোধন অনুমোদন করে না। ওটা অধ্যাদেশ আকারে ওটা আইনে পরিণত হয়েছিল, কিন্তু ওটা যে সংসদের প্রথম অধিবেশনে এগুলো অনুমোদন করতে হয়, যেগুলো অধ্যাদেশ হিসেবে আইন করা হয়। যেমন নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীগুলো কিন্তু পরবর্তীতে কাজ করেছে। আরপিও সংশোধনগুলো মোটামুটি রেখেছে, প্রায় রেখেছে, প্রায় সবগুলোই রেখেছে। কিন্তু অনেকগুলো অনুমোদন করে নাই। যেমন এই যে স্থানীয় সরকার, আমি একটা কমিশন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, আমি সেই কমিশনে একজন সদস্য ছিল। আমরা স্থানীয় সরকার আইনগুলোকে একবারে পুনর্লিখন করেছি, পুনর্লিখন করেছি নতুন করে। ওকে, তো আমাদের এই যে একটা ইন্টিগ্রেটেড ল বলে, এই যে ইন্টিগ্রেটেড ল, যেমন একবারে চুলচেরা ধরে ধরে আমরা খুব ওই যে করে অনেক সময় ব্যয় করে আমরা এটা করেছি। কিন্তু শুধু ইউনিয়ন পরিষদের পার্টটা রেখেছে, আর অন্যগুলো রাখে নাই। তো এই যে বিচারক নিয়োগের যে আইনটা, আপনি আইনের কথা বলতে, যদি বিচারক নিয়োগের আইনটা কেন রাখে নাই? কারণ তাহলে যাকে ইচ্ছা তাকে বিচারক নিয়োগ দিতে পারবে না। বিচার বিভাগ যদি প্রকৃতভাবে স্বাধীন হয়ে যায়, তাহলে তো একটা দেশের মূল সমস্যার জায়গাটা অনেকটা ঠিক হয়ে যায়। আপনি একমত কিনা? বিচার বিভাগ কতগুলো প্রতিষ্ঠান আছে, দুই ধরনের প্রতিষ্ঠান। একটা হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন বিচার বিভাগ, তারপরে আমাদের আদালত, আমাদের ওই যে পার্লামেন্ট, সংসদ, নির্বাচন কমিশন, এগুলো হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। আর কতগুলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান হলো যেগুলো আইনের দ্বারা সৃষ্টি, যেমন দুদক, মানবাধিকার কমিশন, তারপরে এই যে তথ্য কমিশন, এগুলো আইনের দ্বারা সৃষ্ট। তো এখন তো এগুলোতে যদি সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, যে সাহসী মানুষ এবং সততা। সঠিক ব্যক্তি শব্দটা তো আপেক্ষিক। যিনি ক্ষমতার কেন্দ্রে থাকবে, তার কাছে সঠিক ব্যক্তি তার পছন্দের ব্যক্তি হবে। ওকে, যেমন আমি উদাহরণ দিই, সঠিক ব্যক্তিটা কীভাবে নিরূপণ হবে। ধরেন নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার জন্য আমাদের নুরুল হুদা কমিশন, তারপরে তার আগে ডক্টর উদ্দিন কমিশন, এই নিয়ে তো অনেক বিতর্ক। নুরুল হুদা কমিশন তো আমাদের চরম ওই যে অনিষ্ট করে গিয়েছে 2018 নির্বাচনের মাধ্যমে। এবং তো এই নির্বাচন কমিশন এরপরে, তখন কিন্তু নুরুল হুদা কমিশনকে যখন নিয়োগ দেওয়া হয় তো কোনো আইন ছিল না। তারপরে আমাদের সংবিধানে বলা আছে আইনের দ্বারা নির্ধারিত কীভাবে নিয়োগ দেওয়া হবে। তো আমরা নির্বাচন কমিশনের জন্য একটা আইনের খসড়া করেছি। আমরা বহু লোকের সাথে আলাপ আলোচনা করে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে একটা আইনের খসড়া করেছি। আইনের খসড়া করে গিয়ে আমরা এই যে আমাদের দুর্ভাগ্যবশত আমাদের সাবেক আইনমন্ত্রী ওনার কাছে দিয়েছি। আমি শাহদিন মালিক আরও কয়েকজন মিলে দিয়েছি। এবং এটা কি 18-র পরে? হ্যাঁ, এই যে এই 2022-এ। তো উনি বলছেন সময় নেই। তো তারপরে তখন কিন্তু আমরা এগুলো নিয়ে প্রকাশ্যে আলাপ আলোচনার ফলে এটার ব্যাপারে জনমত সৃষ্টি হয়েছে। তারপর উনি একটা আইন করলেন। তো আইন করলেন কি, আগের যে প্রজ্ঞাপন ছিল, প্রজ্ঞাপনের মধ্যে কিন্তু ওটাই
আইনের খরচ দিয়ে এবং ওখানে একটা ওই যে ইনডেমনিটি ক্লজ, দায় মুক্তির বিধান যুক্ত করে আইন করে ফেললেন। তো এখন আইন করলে যেভাবে আইন করা হয়েছে, অর্থাৎ তাদের সরকারি কর্মকর্তারা মূলত অনুসন্ধান কমিটির সদস্য হবে, একজন বিচারের অধীনে অনুসন্ধান কমিটির সদস্য আমরা দেখেছি। হ্যাঁ, তো এটা একটু শেষ করি। তো এই আইনটাও মানা হয়নি। এই যে আপনি যদি সঠিক নিয়মিত এই আইনটা মানতে হবে, এবং আইনের আওতায়ও আইন থাকলেও অনেক রকম কারসাজি করা যায়। এবং এই কমিশনকে, আগের কমিশন তো কারসাজি করেছে, আমি ওই যে অনুসন্ধান কমিটির জন্য আমাকে ডেকেছিল, আমি বলে আসছি কীভাবে কারসাজি হয়েছে, এবার যেন কারসাজি না হয়। তারপর এবার কারসাজি হয়েছে কীভাবে? এবার কারসাজি হয়েছে যে আইনে বলা আছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন, যে শুধু পেশাজীবী সংগঠন আর যে রাজনৈতিক দল নাম প্রস্তাব করতে পারবে। তার ওই নাম রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে এই অনুসন্ধান কমিটি স্বচ্ছতার ভিত্তিতে তারা 10 জনের নাম নির্ধারণ করে রাষ্ট্রপতিকে দেবেন, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। কোনোরূপ স্বচ্ছতা ছিল না। তো তারা যেটা করেছে, এই যে তারা যখন অনুসন্ধান কমিটি হয়, অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের এই সদ্য বিদায়ী প্রধান বিচারপতি, যদিও তখন তুমি প্রধান বিচারপতি ছিলেন না, আপিল বিভাগের বিচারপতি। হ্যাঁ, তো উনি ওনারা যখন এই অনুসন্ধান কমিটি গঠন করলেন, তারপরে উন্মুক্ত করে দিলেন যে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে, এমনকি নিজের নামও প্রস্তাব করতে পারবে। এরকম শত ব্যক্তির নাম প্রস্তাব হয়েছে, ওই নামগুলো তারা প্রকাশ করেছে। কিন্তু তাদের করা দরকার ছিল ওই যে তারা যখন শর্ট লিস্ট করেছে 20 জনের নাম শর্ট লিস্ট করেছে, 10 জনের নাম, এগুলো যদি প্রকাশ করত তাহলে কিন্তু স্বচ্ছতা নিশ্চিত হয়ে মানুষ আগের থেকে বলতে পারতো যে এখানে আপত্তি আছে, ওটা করে নাই। তো এখন তো এই নির্বাচন কমিশনের নিয়োগটা অবৈধ, কারণ এই নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে আইনের ব্যত্যয় ঘটিয়ে, আইনটা মানা হয়নি। এবং এই যে প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, উনি কিন্তু বর্তমান সিইসির নাম প্রস্তাব করেছিলেন, উনি আমার নামও প্রস্তাব করেছিলেন। তারপরে তো উনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু উনি আইনগতভাবে যোগ্য ছিলেন নাম প্রস্তাব করতে। স্যার, প্রশ্ন করেছিলাম, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সে তো আসলে এই আমূল পরিবর্তন চট করে করতে পারবে না। তাহলে এই ধাপগুলো কি হবে, কোথায় হাত দিতে হবে শুরুতে? প্রথমত তাদের সিদ্ধান্ত নিতে হবে, কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে। দুটো সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি করতে চান, তারা কতটুকু যেতে চান, যে তারা কি আমূল পরিবর্তন করতে চান, যেমন দাবি উঠছে 3 মাসের মধ্যে নির্বাচন করার, তারা কি দ্রুত 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন করে চলে যেতে চান, নাকি যে জন আকাঙ্ক্ষা হলো নেভার এভার, অর্থাৎ কোনোভাবেই যেন যেই সকল ঘটনাগুলি ঘটেছে, কর্তৃত্ববাদ এবং এই সকল মানুষের অধিকারকরণ ইত্যাদি ইত্যাদি, গণতন্ত্রহীনতা, এটার জন্য পুনরাবৃত্তি না ঘটে, এটা হলো জন আকাঙ্ক্ষা। তো এটা জন আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয় তাহলে ওনাদের অনেক সময় লাগবে। তো এখন ওনাদেরকে ঠিক করতে হবে যে তারা কি করতে চান, কি তাদের অগ্রাধিকার, এবং তাহলে কিন্তু আমরা সবাই উদ্গ্রীব, এক পায়ে দাঁড়িয়ে আছি ওনাদেরকে সহায়তা করতে। কারণ ওনাদের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। কারণ এটা হলো ব্রড বেসড এবং এটা বিরাট যে গণ আন্দোলন, সব পপুলেশনের স্বার্থ, গণ আন্দোলন, জনগণের স্বার্থ। আমাদের অতীতে কিন্তু পরিবর্তন এসছে। আমরা 71 সনে তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, 90-এ আমাদের যে 3 জোটের রূপরেখা এবং বিরাট আশাবাদ সৃষ্টি হয়েছিল, এই কোনোটাই কিন্তু ফসল জনগণের ঘরে উঠে নাই। তো এবার ওনাদের ঠিক করতে হবে, প্রথমে ঠিক করতে হবে ওনারা কী করতে চান, কতটুকু যেতে চান। সবচেয়ে ভালো হবে ওনারা যদি ওনাদের ভিশন কি, ওনারা কতটুকু যেতে চান, রোড ম্যাপ হলে তো আরও ভালো, আরও বিস্তৃত, যে ওনাদের ভিশনটা, ওনারা কতটুকু যেতে চান, তাহলে কিন্তু একটা পরিধি নির্ধারিত হবে। এবং আমরা
আমরা নাগরিকরা অনেক নাগরিকই সহায়তা করতে প্রস্তুত, আমরা সহায়তা করব, কিন্তু আমরা জানতে হবে ওনারা কি করতে চান। তাহলে আমরা এবং ওনারা আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন, আমরাও ওনাদেরকে আলাপ আলোচনা করে নির্ধারণ করতে পারি যে কি করতে হবে। ওটা একটা। আর দ্বিতীয় হলো একটা মৌলিক প্রশ্ন যে আমাদের সংবিধান আছে কি নাই। যে আমাদের অনেকে বলে, যার মধ্যে অন্যতম হইল যে জাস্টিস M.A. মতিন, তিনি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন, তাকে ডিঙ্গিয়েই কিন্তু খায়রুল্লাহকে প্রধান বিচারপতি করা হয়। কমপক্ষে 3 জনকে ডিঙ্গিয়ে করা। হ্যাঁ, তো উনি বোধহয় সবচেয়ে জ্যেষ্ঠতম ছিলেন আমার যতটুকু মনে পড়ে। তো উনি বলেন যে সংবিধান আমাদের নাই, এটা বিপ্লব হয়েছে, অতএব আবার নূতন করে আমাদের শুরু করার সুযোগ আছে। সংবিধান নাই, কিছুই নেই, নূতন করে আমরা সংবিধান রচনা করতে পারবো, সব কিছু আমাদের একবার ক্লিন স্লেট। ওনার মতামত, এবং এটা আরও অনেকেরই মতামত। আবার অনেকের মতামত হলো যে না, আমাদের সংবিধান ওই যে অনুসরণ করে আমাদের অগ্রসর হইতে হবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। মানে এটা আগে ঠিক করতে হবে যে সংবিধানটা আছে নাকি আছে কি বা নাই। এবং এখন একটা ওই যে যেভাবে ওনারা শপথ নিয়েছেন, এটা কিন্তু সংবিধান মেনেই করেছেন। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, তারপরে এই যেভাবে নিয়োগ টিয়োগ দেওয়া হচ্ছে, ওই যে কতগুলো সাংবিধানিক ওই যে পদক্ষেপগুলো মেনেই, যদিও পুরোপুরি কোনো করে ক্ষেত্রে মানুষ কালচারটা মেনে, হ্যাঁ, সাংবিধানিক বিধানগুলো মেনে। ওকে, তো তাহলে এখন এটা যদি হয় তাহলে অনেক সীমিত হয়ে যায়। আর যদি সংবিধান না থাকে তাহলে ক্লিন স্লেট এবং অনেক কিছু করার সুযোগ থাকে, সব নতুন করে শুরু করা যায়। হ্যাঁ, কিন্তু সেটা দুরূহ, সময় সাপেক্ষ। তো আমাদের এই যে ট্রেড অফ, এই ট্রেড অফটা তাদের নির্ধারণ করতে হবে। দুটো প্রশ্ন। একটা হচ্ছে আপনি বলছেন যে যদি শর্ট টার্ম কিছু করে 3 মাস বা 6 মাস কিংবা 1 বছর, এটা শর্ট টার্ম ধরলাম, আর যদি দীর্ঘমেয়াদী কিছু করতে হয়, শর্ট টার্ম করে গেলে তো আবার সেই রাজনৈতিক সংস্কৃতিতেই আমরা থেকে যাব, এটা গেল এক। দীর্ঘমেয়াদী কিছু করতে গেলে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ না, যারা এতদিন ক্ষমতার বাইরে ছিল, যারা এতদিন নিপীড়িত হয়েছে, যারা মনে করে তারা নির্যাতিত, তারাও তো ধৈর্য ধরতে চাবে না। হ্যাঁ হ্যাঁ, তো এটাই অন্যদিকে জন আকাঙ্ক্ষা যে দীর্ঘমেয়াদী এই সমস্যাগুলোর সমাধান শেষবারের মতো চিরস্থায়ীভাবে সমাধান হোক। যদিও সমাধান করে চিরস্থায়ী হয় না সাধারণত। তো এখন যেটা তাদেরকে নির্ধারণ করতে হবে, যেমন তারা যদি মনে করে যে সংবিধান মেনেই চলতে হবে, তাহলে তারা যেটা করতে পারে, তারা তাদের একটা অগ্রাধিকার নির্ণয় করার পরে যে তারা কতগুলো পরিবর্তন আনতে পারে, পরিবর্তনের উদ্যোগ নিতে পারে। কতগুলো সহজ, যেমন যেসব আইনগুলো আছে, আইনগুলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করতে পারে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে পারে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে আদালত তারা শুরু করেছে, তারপরে মানবাধিকার কমিশন ইত্যাদি, এগুলোতে নিয়োগ দিতে পারে, আইন কানুনও বদলাতে পারে। কিন্তু সংবিধান তারা বদলাতে পারবে না যদি আমরা সংবিধান মেনে চলি। এবং তাহলে যেটা করতে হবে, এবং আরও অনেকগুলো এখানে কি করতে হবে, কতগুলো পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন করতে হবে। ওই যে আচরণ পরিবর্তন করাটা চারটিখানি কথা না, আচরণ পরিবর্তন করাটা অভ্যাস, হ্যাঁ অভ্যাস। ওই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা, ওই যে দুরূহ, ওকে, প্রায় অসম্ভব। কিন্তু তারা এই পদ্ধতি প্রক্রিয়া, আইন বিধিবিধান, তারপরে প্রতিষ্ঠান, এগুলোতে পরিবর্তন আনতে পারে। কিন্তু এগুলো তো আইনের কাঠামো ঠিক করতে পারে। সংবিধানে কি পরিবর্তন আনা দরকার সেগুলো তারা নির্ধারণ করতে পারে। কিন্তু এগুলো চর্চা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে পরবর্তী সংশোধন করতে হবে। তো যেটা করতে পারে একটা রাজনৈতিক সমঝোতা, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, যেটাই বলে। এটা তো দীর্ঘদিন ধরে আপনারা যারা গণতান্ত্রিক অভ্যাসের দিকে বাংলাদেশকে নিতে চান তারা বলে আসছেন, তাগিদ দিয়ে আসছেন, কিন্তু এই সমঝোতা তো আমরা কখনোই দেখি না। সমঝোতা একটা হয়েছিল, ওকে, সমঝোতা একটা হয়েছিল 96 সালে।
আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা একটা রাজনৈতিক বন্দোবস্ত বলতে পারেন, যে যদিও সামনাসামনি বসে যেটা রাজনৈতিক সমঝোতা, এখনকার রাজনৈতিক সমঝোতা হতে হবে যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্য, এবং কতগুলো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়ে এগুলো একটা চুক্তি, লিখিত চুক্তি, আমরা বলি জাতীয় সনদ, একটা লিখিত চুক্তি হবে, কি কি সংবিধানে পরিবর্তন হবে, কি কি আর অন্যান্য পরিবর্তন হবে, যেটা এই সরকার করতে পারবে না, এবং লিখিত চুক্তি হবে, এবং এই লিখিত চুক্তিটা বাস্তবায়নের জন্য তারা অঙ্গীকারাবদ্ধ হবে, যারা এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা ওই যে এটা বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু সুখকর নয়। যেমন আমাদের এই যে ৩ জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি, আমরা শুধু তাই নয় যে ওই যে আমি তো বলছি দিনবদলের সনদ বাস্তবায়িত হয়নি। তো আমাদের রাজনৈতিক দলগুলো এগুলো মানে কমিটমেন্ট করে কিন্তু রাখে না। তো এই জন্য হ্যাঁ, অঙ্গীকার লিখিত পড়তে হইতে হবে, তাও ওখানেও একমত হওয়া হয়তো অপেক্ষাকৃত সহজ, কিন্তু চর্চাটা আরও দুরূহ, একটা সংলাপেরও প্রয়োজন। হ্যাঁ, সংলাপ আলোচনা, কিন্তু তার জন্য একটা নজরদারিত্বের কিছু লোক থাকতে হবে, কিছু লোক গার্ড হিসেবে থাকতে হবে, যেগুলো বাস্তবায়িত হয়। এই গার্ডের ভূমিকাটা, এই নজরদারিত্বের ভূমিকাটা, কিংবা অন্যভাবে বলতে গেলে এগুলো ওয়াচডগের ভূমিকাটা কিন্তু এই ছাত্র তরুণরা করতে পারে, যেটা গণমাধ্যমের করার কথা ছিল। হ্যাঁ, গণমাধ্যম, কিন্তু গণমাধ্যম ওইভাবে করতে পারবে না, ছাত্র তরুণদের ক্ষমতা আছে, গণমাধ্যম লিখিতে পার, কিন্তু কুম্ভকর্ণকে যদি জাগতে না চায় কেউ জাগাতে পারবে না। স্যার, নির্বাচন কাঠামোটা কিভাবে একটা চূড়ান্তভাবে শক্তিশালী করা যায়, ঠিকঠাক করা যায়? আমাদের নির্বাচনের জন্য অনেকগুলো আইন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হলো এই যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, এটা বারবার করে অনেকবার এটা সংশোধন করা হয়েছে। তারপরে আমাদের ভোটার তালিকা প্রণয়নের একটা আইন আছে আমাদের, তারপরে সীমানা পুনর্নির্ধারণের জন্য একটা, ইটস এ বডি অফ লজ, কতগুলো আইন আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তো আরপিও, তো ওটাতে মোটামুটি এটা গ্রহণযোগ্য, এটা দিয়ে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। ওকে, ও তারপরে হ্যাঁ, তো এই তবে একটা পরিবর্তন করা দরকার, যে আমি মনে করি যে নিবন্ধিত রাজনৈতিক দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠন থাকার কথা নয়। এই যে 90B ধারা অনুযায়ী, আরপিও 90B ধারা অনুযায়ী ওটাতে বলা আছে যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের তাদের গঠনতন্ত্রে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকবে না। তার মানে উদ্দেশ্যটা হলো এই ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, বেশি শক্তি হিসেবে ব্যবহার করা হয়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি, এগুলো যেন বন্ধ হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত ওই যে আইন থাকলেও যে অমান্য করে, তারা ওই যে তাদের গঠনতন্ত্রকে বাদ দিয়েছে, কিন্তু এগুলো হলো তাদের ভাতৃপ্রতিম সংগঠন, এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, সব রাজনৈতিক দলেরই আছে সুস্পষ্ট লঙ্ঘন। তো এটা যথা আইনটাকে পরিবর্তন করে ওই যে কোনো ওই যে গঠনতন্ত্রে তাদের বিধান তো থাকতে পারে না, কিন্তু কিংবা ওই যে কোনো নামে ভাতৃপ্রতিম কিংবা কোনো নামেই যেন এই রকম লেজুর ভিত্তিক, এই জন্য ওই যে অঙ্গ সহযোগী সংগঠনের ভূমিকা পালন করে এইরকম কোনো সংগঠন থাকতে পারে না, এই পরিবর্তনটা আনা দরকার। স্যার, আমরা নির্বাচনের সময় যেটা দেখি প্রশাসন ব্যবহার হয়, আচ্ছা, আমি ওই নির্বাচন কমিশন তো এখন নির্বাচন কমিশনের আইনটা বদলানো দরকার, এবং আমাদের একটা খরচা করা আছে ভালো আইন, তো ওই নির্বাচন কমিশন আইনের মাধ্যমে এটা স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে তো তারা প্রস্তুত হতে পারে নির্বাচন, যেটা আমার নির্বাচন কমিশন গঠন করাটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্থানীয় সরকার অনেকগুলো নির্বাচন কিন্তু করতে হবে, ওই যে এগুলো অনেকগুলো অকার্যকর হয়ে গেছে, অনেকে পলাতক আছে, তাই আমাদের নির্বাচন কমিশনের দিকে নজর দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে নির্বাচনের সময়ে নির্বাচন কমিশন হাইয়েস্ট বডি হবে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অধীনে থাকবে এক প্রকার, কিন্তু কার্যত এগুলো হয় না। ওই কার্যত যেই জন্য ওই যে অনুগতদেরকে নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন রকম কারসাজি করে, ওই যে 2017-তে যে নুরুল কমিশন করতে হয়েছিল, ওখানে কারসাজির কথা আমি লিখেছি। তারপর এবারও এবার তো আইন অমান্য করেই নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন সঠিক ব্যক্তিদের নিয়োগ দিতে হবে, সঠিক ব্যক্তিদেরকে যদি নিয়োগ দেওয়া হয়
স্বাধীনচেতা ব্যক্তিদের স্বচ্ছতার ভিত্তিতে, তাহলে এটা কমে আসবে। তাহলে ওই যে আমরা নিশ্চিত করে বলতে পারি না, তবুও সম্ভাবনাটা অনেক বেশি। স্যার, একটা না ভোটের আলোচনা এক সময় দীর্ঘদিন ছিল, অনেকের দাবি ছিল, এটা এখন হয়তো আলোচনায় নেই, এটা কতটা গুরুত্বপূর্ণ? এবং ওই যে এই যে এককালে কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় এই প্রধানমন্ত্রী দপ্তরে ছিল, আমরা কিন্তু আমাদের আন্দোলনের ফলে কিন্তু এটা স্বাধীন সচিবালয় হয়েছে। এগুলো উদ্দেশ্য হলে তাদের স্বাধীনভাবে কাজ করে, কিন্তু করে নাই। না ভোটের বিধান আমরাই ঢুকিয়েছিলাম। এই যে আরপিও যখন 2007 সংশোধন হয়েছিল, আমরা কয়েকজন, আমি, প্রফেসর মুজাফর আহমদ, জাস্টিস জেবাদুল, আমরা 3 জন বসে আরপিওটা খসড়া করেছিলাম। খসড়া করে এই যে শামসুলুল্লাহ সাহেবদেরকে দিয়েছি, তারপরে ওনারা যাচাই বাছাই করেছেন। ওনারা আমাদের প্রায় সবগুলোই এই যে আমরা যেটা প্রস্তাব করেছি নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সংলাপ করে তারা, ওটা তখন জাতীয় সনদ হয়েছিল না, জাতীয় সনদ ওটাই আরপিওতে এবং অন্যান্য আইনে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখন কিন্তু ওই যে চর্চা নাই। এখন চর্চাটা নির্ধারণ করবে একটা শক্তিশালী, স্বাধীনচেতা এবং স্বচ্ছভাবে নিয়োজিত একটা কমিশন। না ভোটটা কি আপনারা? না ভোটটা ওই যেটা বলতেছিলাম, ওই না ভোটটা কিন্তু তখন ঢুকানো হয়েছিল। তারপরে না ভোটটা ঢুকানো হয়েছিল এবং না ভোটটা 2008 নির্বাচনে কিন্তু না ভোট কিন্তু হয়েছিল, না ভোটের চর্চা হয়েছিল। এরপরে 2014 একতরফা নির্বাচন হয়েছে। 2014 নির্বাচন নিয়ে একটা মামলা হয়। আব্দুল সালাম, খন্দকার আব্দুল সালাম বলে এক ভদ্রলোক মামলা করে। আমাকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছিল হাইকোর্ট, এবং আমি একমাত্র ভদ্র নন লয়ার, এবং আমি খুব একটা খায়খাট্টি করে অনেক কষ্ট করে এই যে আমি এটা সাবমিশন করেছিলাম। আমাকে ব্যাপক প্রশংসা করেছিল খুরশিদ আলম সরকার, ওই রায়টা লিখেছিলেন। কিন্তু আমার ওই যে আমি তো বলছি ওটা কোনো নির্বাচন নয়, কারণ একতরফা কোনো নির্বাচনটা নির্বাচন মানে চয়েস, বিকল্প থাকতে হবে। হ্যাঁ, ওখানে না ভোটটা ছিল, এবং নির্বাচন কমিশনই তখন না ভোটের বিরোধিতা করেছে। ওই যে ওই মামলার রায়ে না ভোটও ওই যে গিয়েছে। এই দাবিটা নিশ্চয়ই স্যার সামনে থাকবে। হ্যাঁ, এবং আমি আশা করব ওটা হাইকোর্টের রায়, আমি আশা করব যে এটারও আপিল করা হবে। স্যার, আজকে এখানেই শেষ করছি, ভবিষ্যতে আরও আলোচনা হবে। অনেক ধন্যবাদ সমাজের জন্য। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা নিউজ আওয়ার এক্সট্রা দেখছিলেন, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। ভালো থাকবেন।